প্রিয় ছাত্রছাত্রী, ওয়েলকাম টু ইলিট ইউটিউব চ্যানেল। গতদিন আমরা ক্লাস 11-এর শিক্ষা বিজ্ঞান বিষয়ের শিক্ষার অর্থ এবং শিক্ষার ধারণা বলতে কি বুঝি সেই বিষয়টা আমরা জেনেছিলাম। আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেই বিষয়টা হচ্ছে শিক্ষার লক্ষ্য। এই যে আমরা এত শিক্ষা অর্জন করছি, এত আমরা জ্ঞান অর্জন করছি, বাবা মা বলছে সকাল হচ্ছে, বাবা মা বলছে বিদ্যালয়ে যা বা টিউশনে যা, এই যে এত কিছু আমাদের বলছে, এই যে শিক্ষা আমরা অর্জন করছি, সেই শিক্ষা অর্জন করার লক্ষ্যটাই বা কি? বা আমাদের জীবনে প্রত্যেকের জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। লক্ষ্যটা কি? কেউ হয়তো মাস্টার হবে, কেউ হয়তো ডাক্তার হবে। এই যে এই সমস্ত লক্ষ্য নিয়ে আমরা বসবাস করছি, বা যার জীবনে একটা কথাই আছে, যার জীবনে কোনো লক্ষ্য নেই তার জীবনে কোনো সফলতাই নেই। তার মানে কি, এই যে আমরা এত শিক্ষা অর্জন করছি বা জ্ঞান অর্জন করছি, তার লক্ষ্যটা কি এবং এর শিক্ষার বিভিন্ন উপাদান, অর্থাৎ শিক্ষা বিষয়টা কি নিয়ে তৈরি। যেমন আমাদের একটা বাড়ি তৈরি করতে গেলে সিমেন্ট, বালি, ইট, পাথর ইত্যাদির প্রয়োজন হয়, ঠিক তেমনি শিক্ষার বিভিন্ন উপাদানগুলো কি কি নিয়ে তৈরি, শিক্ষাটা কি কি নিয়ে তৈরি, তার উপাদানগুলো কি কি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এই সমস্ত বিষয়ে ভিডিও লেকচার, এমসিকিউ প্র্যাকটিস এবং গুরুত্বপূর্ণ যে প্রিমিয়াম নোটস, এই নোটস পেতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে লিংক, সেই লিংক থেকে ইলিট অ্যাপটি ডাউনলোড করে নেবে। যে সমস্ত বিষয়গুলো আছে সেই সমস্ত ইনফরমেশনগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক শিক্ষার লক্ষ্য। তো শিক্ষার লক্ষ্য, যেমন তোমাদের বললাম, যার জীবনে লক্ষ্য নেই তার জীবনে কোনো সফলতাই নেই। তার মানে কি, আমাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে। হয় আমি মাস্টার হব, না হলে আমি ডাক্তার হব, বা আমি ইঞ্জিনিয়ার হব। এই সমস্ত বিষয়গুলো অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক তেমনি আমরা যে এত জ্ঞান অর্জন করছি, শিক্ষা অর্জন করছি, তার লক্ষ্যটা কি? আজকে আমরা সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এটা আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ঠিক আমাদের শিক্ষার লক্ষ্যটা কি, আদর্শ শিক্ষার লক্ষ্য কি, সেই সমস্ত বিষয় আমরা জেনে নেব। এবং শিক্ষার বিভিন্ন উপাদান বলতে গেলে আমরা যেমন একটা খুব সুন্দর একটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। আমরা যখন শরবত তৈরি করছি, তো শরবত তৈরি করতে গেলে কি কি প্রয়োজন? হয়তো চিনি, লবণ এবং লেবু, এই তিনটি উপাদান অবশ্যই প্রয়োজন। ঠিক তেমনি শিক্ষার কি কি উপাদান রয়েছে, সেই সমস্ত উপাদান নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শিক্ষার লক্ষ্য আলোচনা করতে গিয়ে আমরা দেখব কি বিভিন্ন যুগের শিক্ষার লক্ষ্যটা কি রকম ছিল, অর্থাৎ প্রাচীন যুগ, আদিম যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগের শিক্ষার লক্ষ্যগুলো কি রকম ছিল, বা কি ধরনের তাদের লক্ষ্যই বা ছিল তাদের শিক্ষার, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলো, আদিম যুগের শিক্ষার লক্ষ্য কি ছিল? আদিম যুগে আমরা সকলেই জানি যে শিক্ষার নিয়ন্ত্রিত কোনো ব্যবস্থা ছিল না। নিয়ন্ত্রিত বলতে এই যে এখন আমরা বর্তমানে বিদ্যালয়ে যাচ্ছি, কলেজে যাচ্ছি বা ইউনিভার্সিটি যাচ্ছি, তখন আমরা কি করছি? আমরা বিভিন্ন শিক্ষার নিয়ন্ত্রিত কোনো ব্যবস্থা, অর্থাৎ নির্দিষ্ট নিয়ম কানুন মেনে যে আমরা শিক্ষা অর্জন করছি, তখনকার যুগে কিন্তু ছিল না। তো তখনকার যুগে মানুষ কি করত? তখনকার যুগে মানুষ নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আত্মরক্ষার বিভিন্ন কৌশল অর্জন করাই ছিল তাদের শিক্ষার লক্ষ্য। এবং খাদ্য সরবরাহ করা, অর্থাৎ তাদের কিভাবে খেয়ে নিজেকে বাঁচতে হবে এবং বিভিন্ন পশু প্রাণী থেকে, বিভিন্ন বন্য প্রাণী থেকে নিজেকে বাঁচিয়ে রাখা বা বাঁচিয়ে রাখার কৌশল আয়ত্ত করাই ছিল তাদের শিক্ষা। এরপর আমরা জানবো প্রাচীন যুগ। তো প্রাচীন যুগে শিক্ষার লক্ষ্যটা কিরকম ছিল? প্রাচীন যুগে আমরা প্রাচীন ভারতে দুটো শিক্ষার লক্ষ্য আমরা পাই, দুটো শিক্ষার দিক পাই। একটা হচ্ছে তোমার, এটাকে বলা হয় বৈদিক যুগ, আর একটা হচ্ছে বৌদ্ধ যুগ। বৈদিক যুগের শিক্ষা, তখনকার যুগে কি হতো? তখনকার যুগে একটা গুরুকে কেন্দ্র করে একটা গুরু থাকতো এবং তাকে কেন্দ্র করে একটা বিদ্যালয় স্থাপিত হতো, বিদ্যালয় তৈরি হতো। এই বিদ্যালয়টাকে বলা হয় গুরুকুল। তো তখনকার যুগের শিক্ষার লক্ষ্য ছিল, মূল লক্ষ্য ছিল আত্ম উপলব্ধি করা, অর্থাৎ নিজেকে উপলব্ধি করা এবং পরমাত্মার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, পরমাত্মার সঙ্গে নিজেকে মিলিয়ে দেওয়া। এটাই ছিল তাদের শিক্ষার লক্ষ্য। এবং তারপরে যে শিক্ষা ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। তো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার লক্ষ্য কি ছিল? পরিনির্মাণ লাভ করা। তখনকার যুগে আমরা জানি যে 4টি আর্য সত্য প্রচলন ছিল। 4টি আর্য সত্য হচ্ছে, একটা হচ্ছে দুঃখ,
প্রত্যেকের জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবারণ সম্ভব এবং দুঃখ নিবারণের উপায় আছে। এই 4টি সোপানের মধ্যে দিয়ে একটা শিক্ষার্থীকে বা একটা শিশুকে তার জীবনের চরম লক্ষ্যে অর্থাৎ পরিনির্মাণ লাভ করতে অর্থাৎ নির্মাণ লাভ করতে সাহায্য করতে এই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। তাহলে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার লক্ষ্য কি ছিল? নির্মাণ লাভ করা। অর্থাৎ তার মধ্যে যে অবিদ্যা আছে, এই অবিদ্যাকে দূরীভূত করে জীবনের চরম লক্ষ্যে অর্থাৎ নির্বাণ লাভ করতে সাহায্য করাই হবে শিক্ষা। এটা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় বলছে। তারপরে আছে মধ্যযুগ। মধ্যযুগে দুটি শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল, একটা হচ্ছে ইসলামিক শিক্ষা ব্যবস্থা এবং আরেকটা ছিল খ্রিস্টানীয় শিক্ষা ব্যবস্থা। এখানে ইসলামিক শিক্ষা ব্যবস্থার শিক্ষার মূল লক্ষ্য ছিল কি বলতো? ইসলামিক শিক্ষা ব্যবস্থার শিক্ষার মূল লক্ষ্য ছিল যে আল কোরআনের যে বাণী অর্থাৎ পবিত্র কোরআন, আল কোরআন, সেই আল কোরআনের যে সমস্ত বাণী বা কথাবার্তা আছে সেই কথাবার্তাকে আয়ত্ত করা এবং শিক্ষার যে চরম লক্ষ্য অর্থাৎ ঈশ্বরকে উপলব্ধি করাই হচ্ছে শিক্ষা। এরপরে আসি আমরা আধুনিক যুগ। আধুনিক যুগে অর্থাৎ বর্তমান যুগে আমাদের শিক্ষার লক্ষ্য কিরকম হওয়া উচিত বা কিরকম ভাবে আমরা চলবো, আমাদের লক্ষ্যটা কি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আধুনিক যুগের শিক্ষা ব্যবস্থার লক্ষ্যকে বা আধুনিক যুগে বর্তমান যুগের শিক্ষার লক্ষ্যকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, যেটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে। সেটা একটা হচ্ছে ব্যক্তিতান্ত্রিক এবং আরেকটা হচ্ছে সমাজতান্ত্রিক। ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে আমরা কি বুঝি? ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যটা কি? শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে আমরা তাকেই বুঝি যে একজন ব্যক্তির সামর্থ্য, আগ্রহ, চাহিদা, প্রবণতা ইত্যাদির উপর লক্ষ্য রেখে যখন একজন ব্যক্তির পরিপূর্ণ বিকাশ ঘটানো হবে, সেটা হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। তারা ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যর সমর্থনে বিভিন্ন শিক্ষাবিদগণ সমর্থন করেছেন। বিভিন্ন শিক্ষাবিদ বলছেন ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তিতান্ত্রিক, এবং বিভিন্ন শিক্ষাবিদ বলছেন শিক্ষার লক্ষ্য হওয়া উচিত সমাজতান্ত্রিক অর্থাৎ সমাজকে কেন্দ্র করে। কারণ আমরা হচ্ছে সামাজিক জীব, কারণ আমরা ব্যক্তিরা হচ্ছে সামাজিক জীব, সেই জন্য সমাজকে কেন্দ্র করে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। কিন্তু অনেকগুলো ব্যক্তি, অনেকগুলো দার্শনিক, আমাদের অনেকগুলো শিক্ষাবিদরা বলছেন শিক্ষার লক্ষ্য অবশ্যই ব্যক্তিতান্ত্রিক হওয়া দরকার। তার সমর্থনে অনেকগুলো ব্যক্তি বলছেন, বিভিন্ন শিক্ষাবিদ যেমন রুসো, ফ্রয়েবেল, পেস্তালত্সি, কান্ট, নান, অ্যারিস্টটল, মন্তেশ্বরী, গান্ধীজি, বিবেকানন্দ প্রমুখ। শিক্ষাবিদ রুসো বলছেন যখন একজন শিশু জন্মগ্রহণ করে তখন সে নির্মম এবং সাদাসিধে একদম সহজাত প্রবৃত্তির হয়, কিন্তু যখন সমাজে সে প্রবেশ করে তখন সমাজই তাকে কুলসিত করে তোলে। তাই শিক্ষার লক্ষ্য অবশ্যই ব্যক্তিতান্ত্রিক হওয়া উচিত, অর্থাৎ ব্যক্তিকে কেন্দ্র করে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত বা শিক্ষার লক্ষ্যটা অবশ্যই ব্যক্তিতান্ত্রিক হওয়া উচিত। তো ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যর কি কি সুবিধা এবং অসুবিধা এবং এর বৈশিষ্ট্যগুলো কি কি আছে সেটা আমরা জানবো। যেমন 1 নম্বরে হচ্ছে শিশুর সুপ্ত সম্ভাবনার বিকাশ। শিশুর সুপ্ত সম্ভাবনার বিকাশ। সুপ্ত সম্ভাবনা বলতে আমরা তাকেই বুঝি একজন ব্যক্তির মধ্যে, একজন ব্যক্তির বা একজন শিশুর অন্তর্ভুক্ত তার যে বিভিন্ন সম্ভাবনা আছে, তার মধ্যে লুকায়িত বিভিন্ন যে প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে বিকশিত করাই হবে শিক্ষা। ওই জন্য যারা ব্যক্তিতান্ত্রিক বিভিন্ন শিক্ষাবিদ, যে সমস্ত শিক্ষাবিদরা শিক্ষার লক্ষ্য ব্যক্তিতান্ত্রিক হওয়া উচিত এটা মনে করেন, তারা বলছেন অবশ্যই একজন শিশুর যখন আমরা অন্তর্নিহিত সত্তাটা, একজন শিশুর যখন প্রতিভাটা, আমরা সুপ্ত সম্ভাবনাটা যখন বিকশিত করব, তখনই আমাদের শিক্ষার যে আসল লক্ষ্য, শিক্ষার যে আসল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমাদের সফল হবে এবং শিক্ষার সুপ্ত সম্ভাবনার বিকাশ হবে। নেক্সট, ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পরিপূর্ণ ব্যক্তিত্বের বিকাশ। পরিপূর্ণ ব্যক্তিত্ব, এখানে ব্যক্তিত্ব বলতে আমরা কি বুঝি? একজন ব্যক্তি অপর ব্যক্তির কাছে নিজেকে কিভাবে উপস্থাপন করছে সেটা হচ্ছে ব্যক্তিত্ব। তাহলে আমরা একজন পরিপূর্ণ ব্যক্তিত্ব অর্থাৎ একজন ব্যক্তিকে পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন করতে, অর্থাৎ অন্যজনের কাছে সে নিজেকে যাতে ভালোভাবে উপস্থাপন করতে পারে, সেই বিষয়টা হচ্ছে শিক্ষার অন্যতম লক্ষ্য। তারপর হচ্ছে আত্মোপলব্ধি এবং আত্মপ্রকাশ, অর্থাৎ নিজেকে উপলব্ধ করা বা নিজেকে আত্মপ্রকাশ করা হচ্ছে শিক্ষার অন্যতম লক্ষ্য। অর্থাৎ নিজেকে উপলব্ধি করা এবং নিজেকে অন্যজনের কাছে প্রকাশ করা হচ্ছে শিক্ষার অন্যতম লক্ষ্য। তাহলে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো সৃজনশীল ক্ষমতার বিকাশ সাধন করা। সৃজনশীল ক্ষমতার বিকাশ সাধন করা। এবার সৃজনশীলতা বিষয়টা কি? সৃজনশীলতা মানে হচ্ছে যে নতুন কিছু চিন্তা চেতনার উন্মেষ ঘটানো, যেটা অন্য ব্যক্তি থেকে সম্পূর্ণ আলাদা। এবার আমরা ছোট্ট একটা তোমাদের সামনে উদাহরণ তুলে ধরি। দেখো, আমি কি বললাম,
সৃজনশীলতা বলতে আমরা বুঝি যে নতুন কিছু চিন্তা চেতনা বা নতুন নতুন কোনো বিষয় উদ্ভাবন করা, যেটা অন্য ব্যক্তি থেকে সম্পূর্ণ আলাদা। তো দেখো, এই আমি এখানে নতুন কিছু চিন্তা চেতনা করলাম বা নতুন কিছু আবিষ্কার করলাম, এটা এর আগে অবশ্যই কেউ করেনি, এটা তোমরা জানো, দেখেছো এরকম কেউ আবিষ্কার করেছে, এটা আমি আবিষ্কার করলাম। তাহলে এটা কি আমরা সৃজনশীল বলবো? এটা কি আমরা সৃজনশীল ক্ষমতা বলবো? কোনোদিনই নয়। সৃজনশীল ক্ষমতা বলতে আমরা তাকেই বুঝি যে নতুন কিছু উদ্ভাবন তো করবো, কিন্তু অবশ্যই তার প্র্যাকটিক্যাল লাইফে যাতে প্রয়োজনীয়তা থাকে। তাহলে সৃজনশীল ক্ষমতা হচ্ছে একজন ব্যক্তি অবশ্যই নতুন কিছু উদ্ভাবন করবে এবং সেটা যাতে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আমাদের যে বাস্তব জীবনে যাতে তার উপযোগিতা থাকে, অবশ্যই তার নমনীয়তা যাতে থাকে, এ সমস্ত বিষয় অবশ্যই থাকবে। তাহলে আমরা বলতে পারি যে একজন ব্যক্তির সৃজনশীল ক্ষমতার বিকাশ সাধন করাই হবে শিক্ষার অন্যতম লক্ষ্য। কোন শিক্ষার? ব্যক্তিতান্ত্রিক শিক্ষার অন্যতম লক্ষ্য। এবার আমরা জানবো শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বোঝার আগে আমাদেরকে সমাজ বলতে কি বুঝি সেই বিষয়টা জানতে হবে। সমাজ বলতে আমরা কি বুঝি? বিভিন্ন ব্যক্তি এবং গাছপালা, পশু পাখি ইত্যাদিকে নিয়ে আমাদের সমাজ গঠিত। তাহলে আমরা ব্যক্তি ছাড়া, যদি একজন ব্যক্তি যদি না থাকে সমাজে, তাহলে ওই সমাজের কোনো অস্তিত্বই নাই। তাহলে সমাজের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান বা গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি আমরা বলতে পারি, তাহলে ব্যক্তি। তার মানে কি, অনেকগুলো ব্যক্তির মধ্যে যে মিথস্ক্রিয়া, যে আলাপ আলোচনা ইত্যাদিকে নিয়ে আমাদের সমাজ গঠিত। এই বিভিন্ন শিক্ষাবিদ এবং দার্শনিক বলছেন আমাদের সমাজ যদি উন্নয়ন করতে পারি, আমাদের সমাজকে যদি উন্নয়ন করতে পারি, ডেভেলপমেন্ট করতে পারি, তাহলে অবশ্যই আমাদের দেশের উন্নতি হবে। ওই জন্য শিক্ষার অবশ্যই লক্ষ্য হওয়া উচিত শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য, অর্থাৎ সমাজের উন্নয়ন করা। তো এই সমর্থনে বিভিন্ন শিক্ষাবিদ হলেন জন ডিউই, রস, রবীন্দ্রনাথ ঠাকুর, হারবার্ট স্পেন্সার প্রমুখ। সমাজতান্ত্রিক লক্ষ্যের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তির সামাজিকীকরণ। সামাজিকীকরণ বলতে আমরা তাকেই বুঝি যে কোনো ব্যক্তি বা শিশু যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে সামাজিক জীবে রূপান্তরিত হয়, সেটা হচ্ছে সামাজিকীকরণ। তাহলে শিক্ষার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষার্থীর মধ্যে সামাজিকীকরণে সাহায্য করা, বা একজন শিক্ষার্থী বা একজন শিশু যাতে সামাজিক জীবে রূপান্তরিত হয় সেই ব্যবস্থা করাই হচ্ছে শিক্ষার অন্যতম লক্ষ্য। তারপরে হচ্ছে শান্তি, ন্যায় এবং নিরাপত্তা। যখন আমরা একজন ব্যক্তি সমাজে যখন বসবাস করি, তো সমাজের রীতিনীতি, ন্যায় বা সমাজের নিয়ম কানুন ইত্যাদি আমাদেরকে মেনে চলতে হয়। ইত্যাদি মেনে চলে আমাদের সমাজের উন্নয়ন করা হচ্ছে শিক্ষার অন্যতম লক্ষ্য। তারপরে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জনশিক্ষার ব্যবস্থা করা। জনশিক্ষা বলতে যাতে প্রত্যেকটি ব্যক্তি, সমাজের প্রতিটি ব্যক্তি যাতে শিক্ষার অধিকার পাই, সেই বিষয়টা যাতে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই বিষয়টা হচ্ছে শিক্ষার অন্যতম লক্ষ্য। তাহলে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে জনশিক্ষার ব্যবস্থা করা। অর্থাৎ জনশিক্ষা বলতে আমরা তাকেই বুঝবি যখন সমাজের প্রতিটি ব্যক্তি যাতে শিক্ষার সুযোগ পায় এবং তার জীবনে পরিপূর্ণ পথ, বা সে যাতে সামাজিক জীব রূপে রূপান্তরিত হতে পারে, সেটা হচ্ছে শিক্ষার অন্যতম লক্ষ্য। এগুলি ছাড়াও, এই সমস্ত বিষয়গুলো আমরা জানলাম, এগুলি ছাড়াও বর্তমানে যে শিক্ষা ব্যবস্থাগুলো বা বর্তমানে যে লক্ষ্যগুলো আমাদের সামনে পরিচালিত হয়েছে, বর্তমানে যে লক্ষ্যগুলো আমরা দেখতে পাই, সেই লক্ষ্যগুলো নিয়ে আলোচনা করব। সেই বিভিন্ন লক্ষ্যের মধ্যে 1 নম্বর লক্ষ্য হচ্ছে শিক্ষার লক্ষ্য হলো দৈহিক বিকাশ সাধন। শিক্ষার লক্ষ্য হচ্ছে দৈহিক বিকাশ সাধন। দৈহিক বলতে আমরা কি বুঝি? এই যে আমাদের শারীরিক, অর্থাৎ আমার শরীরই যদি অসুস্থ থাকে, তাহলে আমরা জ্ঞান অর্জন করে কি করব? শিক্ষা অর্জন করে কি করব? তাহলে শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে আমাদের যে দৈহিক, অর্থাৎ আমাদের যে শারীরিক যে বিষয়টা আছে, সেই বিষয়টা হচ্ছে সেই বিষয়ের উন্নতি সাধন, দৈহিক বিকাশের উন্নতি সাধন। এই যে আমরা ব্যায়াম করছি, তার মানে কিসের? আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্যই তো করছি। তাহলে ওই জন্য বলছে অ্যারিস্টটল বলছেন সাউন্ড মাইন্ডস ইন এ সাউন্ড বডি, অর্থাৎ সুস্থ দেহে সুস্থ মনের বসবাস। অর্থাৎ আমাদের শরীর যদি সুস্থ থাকে, তাহলে অবশ্যই আমাদের মনও সুস্থ থাকবে এবং আমাদের জীবনে প্রতিটি কাজ করতে আমাদের ভালো লাগবে, বা প্রতিটি কাজ আমরা খুব সহজেই করতে পারবো। তারপর হচ্ছে শিক্ষার আরো অন্যতম লক্ষ্য কি? নৈতিক লক্ষ্য। নৈতিক বলতে আমরা কি বুঝি? নৈতিক বলতে আমরা তাকেই বুঝবো যে কোনটা ভালো এবং কোনটা খারাপ, এর পার্থক্য যাতে আমরা করতে পারি।
কোনটা ভালো এবং কোনটা খারাপ তার পার্থক্য যাতে আমরা করতে পারি, সেটা হচ্ছে নৈতিক লক্ষ্য। ওই জন্য বলছে হারবার্ট স্পেন্সার বলছেন, শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত শিশুর মধ্যে নৈতিক চরিত্র গঠন করা। নৈতিক চরিত্র বলতে আমরা কি বললাম? নৈতিক চরিত্র হচ্ছে যে একজন ব্যক্তি যাতে কোনটা ভুল এবং কোনটা ঠিক সেটা যাতে সে নির্বাচন করতে পারে, এটাই হচ্ছে তার নৈতিক লক্ষ্য। তাহলে শিক্ষার অবশ্যই একটা লক্ষ্য হওয়া উচিত নৈতিক লক্ষ্য। নৈতিক অর্থাৎ কোন বিষয়টা ঠিক কোন বিষয়টা ভুল সেই বিষয়টা যাতে সে অনায়াসে সলভ করতে পারে, অনায়াসে প্রবলেমটা সমাধান করতে পারে, সেটাই অবশ্যই শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। শিক্ষার আর একটি লক্ষ্য হচ্ছে বৃত্তিমূলক লক্ষ্য। বৃত্তিমূলক লক্ষ্য হচ্ছে সেটাই যার মধ্য দিয়ে অর্থাৎ যার দ্বারা আমরা টাকা উপার্জন করতে পারি এবং আমাদের জীবিকা নির্বাহ করতে পারি এবং আমাদের যত সমস্ত চাহিদা আছে সেই চাহিদাগুলো পূরণ করতে পারি। তাহলে শিক্ষার এখন বর্তমানে এই যে টাকার যে কতটা প্রয়োজনীয়তা আছে আমরা সকলেই বুঝতে পারছি। ওই জন্য কথাই বলে না, বাঁচতে গেলে টাকা চাই, মরতে গেলে টাকা চাই। তাহলে শিক্ষার আর একটি লক্ষ্য হবে বৃত্তিমূলক লক্ষ্য, যার মধ্যে দিয়ে আমরা টাকা উপার্জন করতে পারবো এবং আমাদের বিভিন্ন চাহিদাগুলো যাতে আমরা পূরণ করতে পারি এবং আমাদের জীবিকা নির্বাহ করতে পারি, সেটা হবে শিক্ষার অন্যতম লক্ষ্য। তারপরে শিক্ষার আর একটি লক্ষ্য হবে জ্ঞানমূলক লক্ষ্য। এই যে শুধু টাকা উপার্জন করলে তো হবে না, আমাদের অবশ্যই জ্ঞানের প্রয়োজন। অর্থাৎ জীবনে চলার পথে প্রতিটি ক্ষেত্রে সমস্যা সমাধানের প্রয়োজন। তাহলে আমাদের মধ্যে যদি ওই জ্ঞান থাকে সমস্যা সমাধান করার, তাহলে অবশ্যই আমরা খুব সহজেই সেই সমস্যাটা সমাধান করতে পারবো। তাহলে ওই জন্য শিক্ষার আর একটি অন্যতম লক্ষ্য হচ্ছে জ্ঞানমূলক লক্ষ্য, অর্থাৎ জ্ঞানকে আহরণ করা। ওই জন্য সক্রেটিস বলছেন, নলেজ ইজ পাওয়ার বাই হুইচ থিংস আর ডান। আমরা যাই কিছু করি নলেজ হচ্ছে একটা পাওয়ার বা নলেজ হচ্ছে একটা ক্ষমতা, যে ক্ষমতা দিয়ে আমরা সমাজে যাই কিছু করি, আমাদের যে কোনো সমস্যা সমাধান করি, সেটা এই ক্ষমতার দ্বারাই সমাধান করা সম্ভব। তাহলে এবার আমাদের সিলেবাসে আছে, দেখবে সিলেবাসে শিক্ষার সাংবিধানিক লক্ষ্য। সংবিধানে অর্থাৎ আমাদের কনস্টিটিউশনে শিক্ষার লক্ষ্য সম্বন্ধে কি কি বলা হয়েছে সেই বিষয়টা আমি এখানে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো জেনে নিই। সংবিধানে যে আমাদের দেশ, আমরা তো সকলেই জানি আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? গণতন্ত্র বলতে আমরা তাকেই বুঝি, যেমন একটা খুব সুন্দর সংজ্ঞা তোমরা মনে রাখবে, আব্রাহাম লিঙ্কন বলছেন, ডেমোক্রেসি ইজ দ্য বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল। অর্থাৎ গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা জনগণের উপর ন্যস্ত কোন একটি বিষয়, যার মধ্যে দিয়ে প্রতিটি ব্যক্তি তার নিজস্ব মতামত প্রকাশ করে এবং একটা ইলেক্টেড একটা গভর্নমেন্ট তৈরি হয়। তাহলে অবশ্যই শিক্ষার লক্ষ্য আমাদের সংবিধানে বলা হয়েছে, শিক্ষার লক্ষ্য অবশ্যই গণতান্ত্রিক হওয়া দরকার। অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তিকে মতামত প্রকাশের স্বাধীনতা দেওয়া দরকার। অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তি যে কোনো বিষয়ে তার মতামত প্রকাশ করতে পারে এবং যে কোনো বিষয়ে তার যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতা যাতে প্রকাশ করতে পারে, সেটা হবে শিক্ষার অন্যতম লক্ষ্য। তারপরে আমাদের ধর্ম নিরপেক্ষতা। এই যে 1976 সালে 42তম সংশোধন আইনে, কি বললাম, 1976 সালে এই যে 42তম সংশোধনী একটা আইন হয়েছিল, সেই আইনে এই যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষর ব্যাপারে আমাদের আলোচনা করা হয়েছিল। সেখানে এই বিষয়ে ধর্মনিরপেক্ষ তার বিষয়টা কি? বিষয়টা হচ্ছে সকল ধর্মের প্রতি সমান অধিকার দেওয়া, অর্থাৎ সকল ধর্মকে যাতে আমরা সমান চোখে দেখি। যেমন আমাদের ভারতবর্ষ আমরা সকলে জানি কি বিভিন্ন জাতি বা আমাদের ভারতবর্ষে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সমান সুযোগ দিতে হবে, বা আমাদের ভারতবর্ষ হচ্ছে বিভিন্ন ধর্মাবলম্বীর একটা দেশ। এবং এখানে বলা হয়েছে ধর্মনিরপেক্ষতা বিষয়টা হচ্ছে এরকম যে জাতি ধর্ম বর্ণ সকলকে যাতে সমান অধিকার আমরা দিতে পারি, সকলে যাতে সমান অধিকার পায়, সেটাই হবে শিক্ষার অন্যতম লক্ষ্য। তাহলে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ধর্মনিরপেক্ষতা, অর্থাৎ কোন ধর্মকে আমি ছোট করে দেখবো না, সব ধর্মকে আমি সমান চোখে দেখবো, সেটাই শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। এটা আমাদের কনস্টিটিউশনে অর্থাৎ ভারতীয় সংবিধানে বলা হয়েছে। এবার এই যে বিষয়গুলো আমরা পড়লাম বা জানলাম, তোমাদের প্রোগ্রেসের জন্য অর্থাৎ তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা সেই বিষয়ের জন্য আমি তোমাদের কাছে কিছু কোশ্চেন রেখেছি। সেই কোশ্চেনটা প্রথম নম্বর কোশ্চেন হচ্ছে, ব্যক্তিতান্ত্রিক শিক্ষার প্রধান লক্ষ্য কি? অর্থাৎ ব্যক্তিতান্ত্রিক যে শিক্ষা আমরা আলোচনা করলাম তার লক্ষ্যটা কি? সমাজের কল্যাণ, ব্যক্তির কল্যাণ, ব্যক্তি ও সমাজের উভয়ের কল্যাণ, না কোনোটি নয়? এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাবে আমাকে কিন্তু অবশ্যই। এরপরে
সমাজতান্ত্রিক শিক্ষার প্রধান লক্ষ্য কি? সমাজতান্ত্রিক শিক্ষার প্রধান লক্ষ্য কি? ব্যক্তির কল্যাণ, সমাজ ও ব্যক্তি উভয়ের কল্যাণ, সমাজের কল্যাণ, না কোনোটি নয়? এই প্রশ্নের উত্তর তোমরা আমাদের কমেন্টে জানাবে এবং আমি তোমাদের পরবর্তীতে সেই উত্তরটা ঠিক হলো না ভুল হলো সেটা আমি জানিয়ে দেবো তোমাদের পরবর্তী ভিডিওতে। এবার আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, শিক্ষার বিভিন্ন উপাদান বা ফ্যাক্টর, সেটা নিয়ে আলোচনা করব। তো ফ্যাক্টর বলতে আমি প্রথমে ক্লাসের শুরুতেই তোমাদের বলেছিলাম যে একটা শরবত যদি আমি করি তাহলে তার উপাদানগুলো কি কি? একটা হচ্ছে চিনি, লবণ এবং লেবু, এই বিষয় নিয়ে তৈরি। কিন্তু এখানে তোমাদের আর একটা খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব শিক্ষার উপাদানগুলো কি কি। দেখো, শিক্ষার উপাদান হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম এবং বিদ্যালয়। তো উদাহরণটা আগে শোনো, তাই এবার তোমরা বোঝার চেষ্টা করবে। দেখো, মনে করো একটা চার চাকা গাড়ি বা বোলেরো গাড়ি দাঁড়িয়ে আছে, তার 4টি চাকা থাকে আমরা সকলেই জানি। তো 4টি চাকার মধ্যে একটি চাকা ধরো নষ্ট হয়ে গেল, তাহলে কি গাড়িটা চলবে? কোনোদিনও চলবে না। ঠিক তেমনি আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটা প্রক্রিয়া, সেই শিক্ষা ব্যবস্থার 4টি চাকা ধরে নাও, একটা হচ্ছে শিক্ষক, একটা হচ্ছে শিক্ষার্থী, একটা হচ্ছে পাঠ্যক্রম এবং বিদ্যালয়। অর্থাৎ এই প্রত্যেকটা উপাদান যদি একটা উপাদান যদি না থাকে তাহলে আমরা পুরো শিক্ষা ব্যবস্থাটাই চলবে না। ঠিক যেমন একটা গাড়ির একটা চাকা যদি পাংচার হয়ে যাবে, একটা চাকা যদি খুলে যায়, ঠিক তেমন চলতে যেমন পারে না, ঠিক তেমনি আমাদের শিক্ষা ব্যবস্থাটাও চলবে না। শিক্ষা ব্যবস্থার 4টা উপাদান আমরা কি বললাম? 1 নম্বর উপাদান হচ্ছে শিক্ষক, 2 নম্বর হচ্ছে শিক্ষার্থী, 3 নম্বর হচ্ছে পাঠ্যক্রম এবং 4 নম্বর হচ্ছে কি? 4 নম্বর হচ্ছে বিদ্যালয় বা পরিবেশ। তো চলো আমরা জেনে নিই এই বিষয়গুলো কি কি বা কিভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি বা কি কি এই বিষয়গুলো আমরা পড়বো। তো শিক্ষক বলতে আমরা কাকে বুঝি? এই যে আমি তোমাদের জ্ঞান প্রদান করছি, এই যে আমি তোমাকে জ্ঞান দিচ্ছি, আমি তো শিক্ষক। বা যে তোমাকে জ্ঞান দান করে সেই হচ্ছে শিক্ষক। সে তোমার বাবা হতে পারে, সে তোমার মা হতে পারে। আমরা তো সকলেই জানি যে আমাদের জীবনের প্রথম শিক্ষক হলেন মা। ঠিক তেমনি শিক্ষক বলতে আমরা কাকে বুঝি? শিক্ষক হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আমাদের জ্ঞান প্রদান করে। সেটা তোমার বাবা হতে পারে, মা হতে পারে, দাদা হতে পারে, দিদি হতে পারে, পিসি হতে পারে, এই সমস্ত বিষয় হতে পারে। তাহলে যে ব্যক্তি জ্ঞান প্রদান করে তিনি হচ্ছে শিক্ষক বা তাকে আমরা শিক্ষক বলবো। শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড। অর্থাৎ এই শিক্ষকই আমাদের মানুষের মতো মানুষ তৈরি করতে সাহায্য করে। এই শিক্ষকই আমাদের মানুষের মতো মানুষ তৈরি হতে সাহায্য করে। তো শিক্ষকের আমাদের সিলেবাসে যে সমস্ত বিষয়গুলো আছে সেটা আমরা আলোচনা করবো। শিক্ষকের স্থানটা কোথায়? তো আগেকার যুগে শিক্ষককে আমরা গুরু বলে আখ্যায়িত করতাম, যে প্রাচীন যুগ, যে বৈদিক যুগ বা বৌদ্ধ যুগ নিয়ে আমরা আলোচনা করলাম। তখনকার যুগে শিক্ষকের স্থান ছিল একদম গুরুর বা পিতা এবং পুত্রের মতো। শিক্ষক এবং শিক্ষার্থীর যে স্থান বা শিক্ষক হচ্ছে পিতার সমান, শিক্ষকের স্থান ছিল পিতার সঙ্গ সমতুল্য। কিন্তু বর্তমান যুগে শিক্ষককে বলা হয় বন্ধু, দার্শনিক এবং পথ প্রদর্শক। কি বললাম? বর্তমান যুগে শিক্ষকের স্থান হচ্ছে বন্ধু, দার্শনিক এবং পথ প্রদর্শক। বর্তমান যুগে শিক্ষকের যে স্থান সেটা হচ্ছে বন্ধু, দার্শনিক এবং পথ প্রদর্শক। অর্থাৎ শিক্ষক অবশ্যই বন্ধু হবেন বা শিক্ষক আমাদের অবশ্যই বন্ধু হবেন। কেন বন্ধু হবেন? যদি আমি তোমাদের ধরো বন্ধুর মতন আচরণ যদি না করি, আমি যদি তোমাদের রাগান্বিত ভাবে মেরে পড়াই, বা কোনো একটা শিক্ষক তোমাদের প্রত্যেকদিন তুমি অঙ্ক পারো না, প্রত্যেকদিন তোমাকে মারে, তাহলে কি তুমি ওই শিক্ষকের ক্লাস কোনোদিনও করতে যাবে না? তাহলে অবশ্যই শিক্ষককে বন্ধুর মতো আচরণ করতে হবে। এবং শিক্ষক অবশ্যই হবেন দার্শনিক। দার্শনিকের চিন্তা ভাবনা কিরকম? দার্শনিকরা সবসময় নতুন সত্যকে উদ্ভাবন করেন। তাহলে অবশ্যই শিক্ষক দার্শনিক হবেন এবং পথ প্রদর্শক হবেন। পথ প্রদর্শক বলতে আমরা কি বুঝি? নির্দিষ্ট রাস্তা দেখিয়ে দেওয়া। এটা হচ্ছে পথ, অর্থাৎ তোমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে এই শিক্ষক, তোমাকে পথ দেখিয়ে দিবে। এবার আমরা শিক্ষকের গুণাবলী নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষকের কি কি গুণ থাকা দরকার, কি কি গুণ থাকলে আদর্শ শিক্ষক হবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবার এখানে 3টি বিষয় নিয়ে আলোচনা করব: শিক্ষকের ব্যক্তিগত গুণাবলী, পেশাগত গুণাবলী এবং সামাজিক বা নাগরিকগত গুণাবলী। তো চলো আমরা জেনে নিই শিক্ষকের ব্যক্তিগত গুণাবলী কি কি থাকা দরকার। ব্যক্তিগত গুণাবলীর মধ্যে শিক্ষক অবশ্যই হবেন শিক্ষকের ব্যক্তিগত গুণাবলীর মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই শিক্ষক সুস্বাস্থ্যর অধিকারী হবেন।
সুস্বাস্থ্যের অধিকারী বলতে একজন ব্যক্তি অবশ্যই শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন, যাতে শিক্ষার্থীদের খুব সহজেই তার শারীরিক সুস্থতা দিয়ে যে কোনো বিষয় বোঝাতে পারেন বা পড়াতে পারেন। শিক্ষকের শরীরই যদি অসুস্থ থাকে, আমার শরীরই যদি অসুস্থ থাকে, তাহলে আমি তোমাদের কিভাবে পড়াবো বা কিভাবে বোঝাবো? তাহলে তো আমি কোনো বিষয় ঠিকঠাক ভাবে উপস্থাপন করতে পারবো না। তাহলে অবশ্যই একজন শিক্ষকের সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে, যেটা হচ্ছে তার ব্যক্তিগত গুণাবলী। 2 নম্বর হচ্ছে, তো অবশ্যই শিক্ষক হবেন আদর্শ চরিত্রবান। আদর্শ চরিত্র থাকবে শিক্ষকের মধ্যে, একটা আদর্শ চরিত্র শিক্ষকের মধ্যে থাকবে, একটা আদর্শ চরিত্র। কারণ শিক্ষকই হচ্ছে রোল মডেল। রোল মডেল মানে কি? শিক্ষককে দেখে শিক্ষার্থীরা শিখবে কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা অনুচিত। তাহলে অবশ্যই শিক্ষকের একটা আদর্শ চরিত্র থাকবে, যে চরিত্র দেখে শিক্ষার্থীরা শিক্ষককে অনুসরণ করে চলবে। এবং 3 নম্বর হচ্ছে, শিক্ষক অবশ্যই নিয়মানুবর্তিতা থাকবেন। নিয়মানুবর্তিতা অর্থাৎ অবশ্যই শিক্ষক নির্দিষ্ট নিয়ম মেনে যে কোনো কার্যকলাপ করবেন। যেমন তোমাদের বিদ্যালয়ে ক্লাস 10টার সময় শুরু হয়, ঠিক তেমনি নির্দিষ্ট 10টার সময় বিদ্যালয়ে গিয়ে যাতে শিক্ষক ক্লাস স্টার্ট করেন, সেই বিষয়টা শিক্ষক অবশ্যই, একটা আদর্শ শিক্ষকের অবশ্যই সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। অবশ্যই নিয়মানুবর্তিতা অর্থাৎ নির্দিষ্ট সময়ে যে কোনো কাজ করার যে প্রবণতা, সেই বিষয়টা যাতে অবশ্যই তার মধ্যে মাথায় থাকে। তাহলে শিক্ষকের ব্যক্তিগত গুণাবলীর মধ্যে একটা অন্যতম গুণাবলী হচ্ছে নিয়মানুবর্তিতা, অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে যে কোনো কাজ করার যে প্রবণতা। অর্থাৎ আমি তোমাদের বললাম ক্লাস শুরু হবে সকাল 10টায়, আর তোমরা হয়তো সকাল 10টায় এসে পৌঁছে বসে আছো, কিন্তু আমি ক্লাস 11টায় আসছি। তাহলে কি ওই রকম ভাবে কোনো শিক্ষকের গুণাবলী থাকা দরকার বা গুণাবলী এরকম হওয়া উচিত? কোনো দিনও নয়। অবশ্যই শিক্ষককে নির্দিষ্ট টাইম ফলো করে যে কোনো বিষয় শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করা দরকার। অর্থাৎ যে কোনো বিষয়ে শিক্ষক যাতে নির্দিষ্ট নিয়ম মেনে কার্যকলাপগুলি করেন এবং সেই নিয়ম শিক্ষার্থীরা দেখে দেখে শিখবে। তার অবশ্যই শিক্ষকের ব্যক্তিগত গুণাবলীর মধ্যে নিয়মানুবর্তিতা থাকা অবশ্যই প্রয়োজন। শিক্ষকের ব্যক্তিগত গুণাবলীর মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, অবশ্যই শিক্ষক ছাত্র প্রেমী হবেন। ছাত্র প্রেমী অর্থাৎ শিক্ষার্থীদের যাতে তিনি, অর্থাৎ শিক্ষক যাতে অবশ্যই ছাত্রছাত্রীদের ভালোবাসেন এবং তাদেরকে ভালোবাসার মধ্যে দিয়ে শিক্ষাদান করান, এটা হবে শিক্ষকের আরেকটি অন্যতম গুণাবলী। এরপরে আমরা জানবো শিক্ষকের পেশাগত গুণাবলী, অর্থাৎ পেশা, যে শিক্ষক যে পেশায় আমরা আছি সেই পেশায় শিক্ষকের গুণাবলী কিরকম থাকা দরকার, কোন কোন বিষয়গুলো একজন শিক্ষককে আদর্শ শিক্ষক হিসেবে পরিগণিত করব, সেই বিষয়গুলো আমরা জানবো। সেই বিষয়গুলোর মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে অবশ্যই একজন শিক্ষকের বিষয়গত নলেজ, বিষয়গত জ্ঞান। একজন শিক্ষকের অবশ্যই বিষয়গত জ্ঞান, বিষয়গত গভীর জ্ঞান থাকা দরকার। অর্থাৎ আমি যদি এডুকেশন বিষয়ে, আমি যদি শিক্ষা বিজ্ঞান বিষয়ে কিছুই না জানি, তাহলে আমি তোমাদের কিভাবে আমি জানাবো বা কিভাবে আমি তোমাদের বোঝাবো? তাহলে অবশ্যই পেশাগত গুণাবলীর মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষকের, যে শিক্ষকের অবশ্যই বিষয়বস্তুগত জ্ঞান, বিষয়বস্তু সম্বন্ধে অগাধ জ্ঞান থাকা প্রয়োজন। তাহলে তো আমি তোমাদের জ্ঞান দিতে পারবো। আমি জানি না ইংরেজি, আমি ইংরেজি বিষয়ে সেরকম আমি এক্সপার্ট নয়, তাহলে আমি ইংরেজি বিষয়ে তোমাদের পড়াতে পারবো কি? কোনোদিনও পড়াতে পারবো না। সেই জন্য আমাদের যে বিষয়ে যে ব্যক্তি পারদর্শী, সেই ব্যক্তি ওই বিষয় সম্বন্ধে যাতে অগভীর, অর্থাৎ একজন শিক্ষক যে বিষয়টা পড়ান সেই বিষয় সম্বন্ধে তার যাতে অগাধ জ্ঞান থাকে, অর্থাৎ মাস্টারি লেভেলের জ্ঞান থাকে। অর্থাৎ একটা বিষয়ের 80% নলেজ যাতে ওই ব্যক্তির মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তি হচ্ছে আদর্শ শিক্ষক। তারপরে আমরা জানবো শিক্ষকের আর যে পেশাগত গুণাবলী আছে, সেই পেশাগত গুণাবলীর মধ্যে আর কোন বিষয়গুলো থাকা দরকার। যেমন অবশ্যই শিক্ষকের মধ্যে মনোবিজ্ঞানের নলেজ। একজন শিক্ষকের অবশ্যই মনোবিজ্ঞানের জ্ঞান থাকা দরকার। মনোবিজ্ঞান বলতে একজন শিক্ষার্থীর চাহিদা, ক্ষমতা, সামর্থ্য কিরকম আছে, সেই অনুযায়ী একজন শিক্ষক শিক্ষাদান করাবেন। অর্থাৎ আমি ধরো মনে করছি, বা ক্লাস 2 এর ছাত্রদেরকে, বা ক্লাস যারা 2 এ পড়ছে তাদেরকে ধরো আমি অঙ্ক শেখাচ্ছি, a প্লাস বি তার স্কোয়ার। তাহলে কি তারা বুঝবে? কোনোদিন বুঝবে না। বা এর সূত্রটা কি, বা এর সূত্র তোমরা ব্যাখ্যা করো। তখন কি ক্লাস 2 এর ছাত্র বলবে? এ ফর আপেল, বি ফর বল, এই সমস্ত বিষয়গুলো বলবে। কিন্তু অবশ্যই একজন শিক্ষকের মনোবিজ্ঞানের জ্ঞানটা কিরকম?
একজন শিক্ষার্থী তার সামর্থ্য বা তার চাহিদা কতটা, তার কতটি সে লোড নিতে পারবে, কোন বয়সে সে কি কি বিষয় শিখবে, কি কি বিষয় জানতে পারবে, সেই বিষয় সম্বন্ধে একজন শিক্ষকের অবশ্যই জ্ঞান থাকা দরকার। তাহলে সে শিক্ষার্থীকে খুব ভালোভাবে ওই বিষয়টা উপস্থাপন করতে পারবে এবং বোঝাতে পারবে। তাহলে পেশাগত গুণাবলীর মধ্যে আর একটি অন্যতম গুণাবলী যেটা শিক্ষকের, আদর্শ শিক্ষকের অবশ্যই থাকা দরকার, সেটা হচ্ছে মনোবিজ্ঞানের জ্ঞান। মনোবিজ্ঞানের জ্ঞান হচ্ছে এমন একটা বিষয়, একজন শিক্ষার্থীর চাহিদা, সামর্থ্য, ক্ষমতা অনুযায়ী তাকে শিক্ষা দেওয়া। পেশাগত গুণাবলীর শিক্ষকের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রাক চাতুরী প্রশিক্ষণ। প্রাক চাতুরী প্রশিক্ষণ বলতে আমরা কি বুঝি, যে অবশ্যই একজন শিক্ষককে প্রি সার্ভিস ট্রেনিং নিতে হবে। প্রি সার্ভিস মানে কি, এই যে আমরা এখন শিক্ষকতা, অনেকে শিক্ষকতা চাকরি পাচ্ছে, প্রাক চাতুরী প্রশিক্ষণ হচ্ছে যে শিক্ষকতা ঢোকার আগে অবশ্যই তার ট্রেনিং থাকা দরকার। যেমন বিএড বা ডিএলএড, এই ট্রেনিং গুলো যে আমরা করছি, অবশ্যই একজন শিক্ষকের এই ট্রেনিং থাকা দরকার। যদি সে শিক্ষকতা পেশায় জমা হয় বা শিক্ষকতা পেশায় যদি সে করে, তাহলে অবশ্যই তার পেশাগত গুণাবলীর মধ্যে প্রাক চাতুরী প্রশিক্ষণ থাকা দরকার। তাহলে সেই শিক্ষককে বলবো আমরা আদর্শ শিক্ষক। তারপরে আমরা জানবো সামাজিক বা নাগরিক গুণাবলী। তাহলে শিক্ষক তো সমাজে বসবাস করে, তাই তো? তো সমাজে বসবাস করতে গেলে শিক্ষকের যে সমস্ত গুণাবলীগুলো থাকা দরকার, সেগুলি হলো সমাজ সেবামূলক মনোভাব। তাহলে অবশ্যই একজন আদর্শ শিক্ষকের অন্যতম বৈশিষ্ট্য বা গুণ থাকা দরকার, সেটা হচ্ছে সমাজ সেবামূলক মনোভাব। অবশ্যই তিনি সমাজের যে সমস্ত সেবা, সমাজকে উন্নত পথে নিয়ে যাওয়া, সেই সমস্ত বিষয়ের দিকে তিনি লক্ষ্য রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি রাষ্ট্রের প্রতি আনুগত্য অর্থাৎ রাষ্ট্রকে তিনি শুধু এই সমাজের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, তিনি অবশ্যই রাষ্ট্রের প্রতি আনুগত্য হবে। কিভাবে আমাদের দেশের উন্নত করা যায় বা কিভাবে আমাদের দেশকে উন্নয়নের দিকে নিয়ে যায়, সেই দিকেও তিনি চিন্তা ভাবনা রাখবেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি নাগরিকত্বের যে সুবিধা, তার সঙ্গে সঙ্গে তিনি যে নাগরিক দায়িত্ব, তার সঙ্গে সঙ্গে রাষ্ট্রের প্রতি আনুগত্যর সঙ্গে সঙ্গে তিনি অবশ্যই নাগরিক দায়িত্ব পালন করবেন। অর্থাৎ তিনি যে আমরা যে সাধারণ নাগরিক, সেই নাগরিকের যে দায়িত্ব, একজন নাগরিকের যে কি কি করণীয়, সেই করণীয় বা সেই সমস্ত বিষয়গুলো একজন শিক্ষকের মধ্যে অবশ্যই থাকা দরকার, যা শিক্ষকের গুণাবলীর মধ্যে পড়ে। এরপরে আমরা জানবো শিক্ষার্থী। তো শিক্ষার্থী বলতে আমরা কাকে বুঝি? শিক্ষক হচ্ছেন যিনি জ্ঞানকে প্রদান করছেন, সেটা হচ্ছে শিক্ষক। এবং যারা জ্ঞানকে গ্রহণ করছে তারা হচ্ছে শিক্ষার্থী। তার মানে তোমরা এখন জ্ঞানটা গ্রহণ করছো, তোমরা হচ্ছে শিক্ষার্থী। তাহলে শিক্ষার্থী হচ্ছে যিনারা, অর্থাৎ যে জ্ঞান গ্রহণ করে তাকে আমরা শিক্ষার্থী বলবো। শিক্ষার্থীকে যে দুটো বিষয় প্রভাবিত করে, সেটা হচ্ছে, একটি হচ্ছে আমাদের বংশগতি এবং অপরটি হচ্ছে পরিবেশ। তো বংশগতি বিষয়টা কি? বংশগতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হেরিডিটি, এবং পরিবেশের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এনভায়রনমেন্ট। এই কথাগুলো আমাদের এমসিকিউ আকারে চলে আসতে পারে। কি এনভায়রনমেন্ট কথাটা কোথা থেকে এসেছে, বা হেরিডিটি কথাটি কোথা থেকে এসেছে, বা এর উৎপত্তি কোথা থেকে। তো এই বিষয়গুলো একটু তোমাদের সামনে আলোচনা করব, এটা তোমরা জাস্ট একটু মাথায় রাখবে। হেরিডিটি কথাটি ল্যাটিন শব্দ হেরিডিটাস ল্যাটিন শব্দ। হেরিডিটি কথাটি ল্যাটিন শব্দ হেরিডিটাস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জন্মসূত্রে পাওয়া কোন একটা বিষয়। জন্মসূত্রে অর্থাৎ আমরা যে জন্মগ্রহণ করছি, অর্থাৎ পূর্বপুরুষ থেকে পাওয়া একটা সহজাত ক্ষমতা, যেটা আমাদের শিখনে প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে শিক্ষার্থীকে প্রভাব বিস্তার করে। শিক্ষার্থীকে দুটো বিষয় প্রভাব বিস্তার করে শিক্ষা অর্জনের ক্ষেত্রে, একটা হচ্ছে বংশগতি আর একটা হচ্ছে পরিবেশ। বংশগতিকে বলা হয় হেরিডিটি, ইংরেজিতে বলা হয়, এবং পরিবেশকে বলা হয় এনভায়রনমেন্ট। তো হেরিডিটি কথাটি ল্যাটিন শব্দ হেরিডিটাস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে যে জন্মসূত্রে পাওয়া কোন একটা সহজাত প্রবৃত্তি, অর্থাৎ পূর্বপুরুষ থেকে পেয়েছি আমি একটা সহজাত প্রবৃত্তি, সেই প্রবৃত্তিটা হচ্ছে হেরিডিটি। এবং এনভায়রনমেন্ট কথাটি ফরাসি শব্দ এনভায়রনমেন্ট কথাটি ফরাসি শব্দ এনভায়রনমেন্ট থেকে এসেছে, যার অর্থ হচ্ছে আমাদের চারপাশে ঘিরে থাকা। তোমাদের এটা পরীক্ষায় চলে আসতে পারে, ওই জন্য আমি এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম। সেই বিষয়টা কি?
হেরিডিটি কথাটি কোথা থেকে এসেছে? ল্যাটিন এবং কোথা থেকে উৎপত্তি? হেরিডিটি কথাটি ল্যাটিন শব্দ হেরিডিটাস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে পূর্বপুরুষ থেকে পাওয়া কোন একটা সহজাত প্রবৃত্তি। এবং এনভায়রনমেন্ট কথাটি ফার্সি শব্দ ফরাসি শব্দ এনভায়রন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে পরিবেষ্টিত করে ঘিরে থাকা, অর্থাৎ আমাদের চারপাশে যে ঘিরে আছে এই পরিবেশ, সেই পরিবেশটাকে এখানে বোঝানো হয়েছে। তাহলে এই দুটো বিষয় একজন শিক্ষার্থীকে শিক্ষা অর্জন করতে প্রভাব বিস্তার করে, অর্থাৎ একজন শিক্ষার্থীকে তার সহজাত প্রবৃত্তি অর্থাৎ পূর্বপুরুষ থেকে পাওয়া কোন একটা বিষয়, সেই বিষয়টা আমাদের শিক্ষা অর্জন করতে সাহায্য করছে। এবং আমাদের যে পরিবেশ, এই চারিপাশে যে পরিবেশ, সেই পরিবেশটা আমাদেরকে শিক্ষা অর্জন করতে একজন শিক্ষার্থীকে প্রভাব বিস্তার করছে, সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করলাম। এবার আমরা দেখব যে পাঠ্যক্রম। শিক্ষার আর একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পাঠ্যক্রম, অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদের কি পড়াবেন। শিক্ষক এবং শিক্ষার্থী তো আমরা জানলাম দুটো উপাদান, শিক্ষক কাকে বলে, শিক্ষকের গুণাবলী, এই বিষয়ে জানলাম। এবার আমরা জানবো শিক্ষক কি পড়াবেন, অর্থাৎ কোন বিষয়ে জ্ঞান অর্জন দেবেন শিক্ষার্থীকে, সেটা হচ্ছে পাঠ্যক্রম। এই পাঠ্যক্রমের ইংরেজি প্রতিশব্দ কি বলা হয় বলতো? পাঠ্যক্রমের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কারিকুলাম। ক্যারিকুলাম, এই ক্যারিকুলাম কথাটি ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে এসেছে। ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে দৌড়। অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর দৌড়ের পথ। অর্থাৎ ক্যারিকুলাম কথার অর্থ হচ্ছে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর বা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর যে দৌড়ের একটা পথ, সেই পথটাই হচ্ছে কারিকুলাম। তাহলে কারিকুলাম বলতে আমরা কি বুঝি বা পাঠ্যক্রম বলতে আমরা কি বুঝি? একজন শিক্ষার্থীকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে যে পথ বা যে রাস্তাটা, যে বিষয়টা সাহায্য করে, সেই বিষয়টা হচ্ছে কারিকুলাম বা পাঠ্যক্রম। সেই জন্য শিক্ষাবিদ ক্রো বলছেন যে ক্যারিকুলাম ইনক্লুড অল দ্য লার্নার এক্সপিরিয়েন্স, অর্থাৎ পাঠ্যক্রম শিক্ষার্থীর সমস্ত যে লার্নিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ যতগুলো লার্নিং এক্সপিরিয়েন্স, যতগুলো শিখন অভিজ্ঞতা আছে শিক্ষার্থীর, সেই সমস্ত শিখন অভিজ্ঞতাগুলোকে ইনক্লুড করে, অন্তর্ভুক্ত করে ইন অর আউটসাইড অফ দ্য স্কুল, অর্থাৎ আমাদের ক্লাসরুমের মধ্যে এবং বা বিদ্যালয়ের মধ্যে বা বিদ্যালয়ের বাইরে সমস্ত যে লার্নিং এক্সপিরিয়েন্স আছে, সেই সমস্ত লার্নিং এক্সপিরিয়েন্সকে ইনক্লুড করে, দ্যাট আর ইনক্লুডেড ইন দ্য প্রোগ্রাম হুইচ হ্যাজ বিন ডিভাইসড টু হেল্প হিম টু ডেভেলপ মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, সোশ্যালি, স্পিরিচুয়ালি অ্যান্ড মোরালি। অর্থাৎ একজন শিক্ষার্থীকে দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, আধ্যাত্মিক এবং নৈতিক বিকাশে যে সমস্ত শিক্ষা অভিজ্ঞতাগুলো, যে সমস্ত অভিজ্ঞতাগুলো সাহায্য করে, যে সমস্ত অভিজ্ঞতাগুলো অন্তর্ভুক্ত হয়, সেই সমস্ত অভিজ্ঞতার যে সমাহার, সেই টোটালিটি অফ এক্সপিরিয়েন্সই হচ্ছে আমাদের কারিকুলাম বা পাঠ্যক্রম। পাঠ্যক্রমের বিভিন্ন বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আমরা এবার জানবো। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ভর। তাহলে আমরা কি জানলাম? পাঠ্যক্রম হচ্ছে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর একটা পথ বা দৌড়ের একটা পথ। তো অবশ্যই এই পাঠ্যক্রমের মধ্যে দিয়ে আমাদের যাতে লক্ষ্যটাকে আমাদের এই পাঠ্যক্রমের মধ্যে দিয়ে আমাদের যাতে নির্দিষ্ট লক্ষ্য পৌঁছাতে পারি, সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখা দরকার, বা অবশ্যই একটা পাঠ্যক্রমের অবশ্যই একটা বৈশিষ্ট্য থাকা দরকার, যাতে ওই পাঠ্যক্রমের মধ্যে দিয়ে একজন শিক্ষার্থী তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে বা নির্দিষ্ট উদ্দেশ্যে পৌঁছাতে পারে। অবশ্যই হচ্ছে শিক্ষার একটা অন্যতম, তাহলে পাঠ্যক্রমের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই পাঠ্যক্রম নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ভর। তার মানে কি, এই পাঠ্যক্রম হচ্ছে নির্দিষ্ট লক্ষ্য পৌঁছানোর একটা পথ বা দৌড়ের একটা পথ। তার মানে আমরা অবশ্যই এই পাঠ্যক্রম এর মধ্যে দিয়ে একজন শিক্ষার্থীর নির্দিষ্ট উদ্দেশ্য উপনীত হতে পারে, অবশ্যই একটা পাঠ্যক্রমের বৈশিষ্ট্য থাকা দরকার। তারপরে আমরা পাঠ্যক্রম অবশ্যই পরিবর্তনশীল। দেখো, আমাদের শিক্ষার লক্ষ্য যেমন যুগে কালে কালে পরিবর্তনশীল হলো। যেমন আদিম যুগে শিক্ষার লক্ষ্য কি ছিল, তারপরে আমরা প্রাচীন যুগে শিক্ষার লক্ষ্য জানলাম, তারপরে মধ্যযুগে, এবং তারপরে আমাদের বর্তমান যে শিক্ষার লক্ষ্যগুলো আমরা জানলাম। আমরা কি জানলাম? তাহলে আমরা এটা থেকে কি বুঝতে পারলাম? যে আমরা বুঝতে পারলাম যে আমাদের শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল, ঠিক তেমনি আমাদের যে বিষয়টা লক্ষ্যটাকে পূরণ করবে, অর্থাৎ যে এক্সপিরিয়েন্সটা লক্ষ্যটাকে পূরণ করবে এবং নির্দিষ্ট লক্ষ্য পৌঁছাতে সাহায্য করবে যে বিষয়টা, সেই বিষয়টা অবশ্যই পরিবর্তনশীল হওয়া দরকার। তার কারণ হচ্ছে আমাদের চাহিদা, আমাদের
আশা আকাঙ্ক্ষা, আমাদের উদ্দেশ্য সবসময় তো পরিবর্তনশীল, আমাদের লক্ষ্য তো সবসময় পরিবর্তনশীল। সেই জন্য সেই লক্ষ্য যেহেতু আমাদের পরিবর্তনশীল, সেহেতু সেই লক্ষ্যকে কেন্দ্র করে পাঠ্যক্রম অবশ্যই পরিবর্তন করা দরকার। এখন বর্তমান যুগে আমাদের শিক্ষার যে লক্ষ্য আছে, সেই লক্ষ্যটাকে পূরণ করার জন্য অবশ্যই পাঠ্যক্রমটাকে পরিবর্তন করা দরকার। তাহলে অবশ্যই পাঠ্যক্রমের একটা বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই পাঠ্যক্রম পরিবর্তনশীল হওয়া দরকার। সেই জন্য আমাদের এনসিইআরটি বলেছেন, বা আমাদের ইউজিসি বা শিক্ষা উচ্চ শিক্ষার ক্ষেত্রে ইউজিসি বলেছেন, আমাদের পাঠ্যক্রম অবশ্যই 3 বছর অন্তর অন্তর পরিবর্তন করা দরকার, পাঠ্যক্রমের মধ্যে নতুনত্ব নিয়ে আসা দরকার। যাই হোক, তারপরে আমরা জানবো পাঠ্যক্রমে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বিজ্ঞান এবং মনোবিজ্ঞান নির্ভর। যে বিষয়টা আমি এর আগে তোমাদের আলোচনা করলাম, অবশ্যই মনোবিজ্ঞান নির্ভর, অর্থাৎ শিক্ষার্থীর সামর্থ্য, চাহিদা, ক্ষমতা অনুযায়ী অবশ্যই পাঠ্যক্রম রচনা করা দরকার। পাঠ্যক্রমের একটা বৈশিষ্ট্য হবে শিক্ষার্থী যে বিষয়, যে বয়সে যে বিষয় সম্বন্ধে তাকে জ্ঞান দেওয়া দরকার, সেই বিষয়ে যাতে তাকে জ্ঞান দেওয়া দরকার। যেমন আমি তোমাদের বললাম, ক্লাস 2 এর ছাত্রকে আমি যদি এখন টেন্স পড়াই ইংলিশের, তাহলে তো সে কোনোদিনও বুঝতে পারবে না। সে তো এখন এবিসিডি ঠিকঠাক ভাবে জানে না, তাহলে তাকে কি ওইভাবে জানানো দরকার? তাকে ওইভাবে কি টেন্স পড়ানো দরকার? অবশ্যই পড়ানো দরকার নাই। ওই জন্য অবশ্যই পাঠ্যক্রম যখন আমরা রচনা করব, বা পাঠ্যক্রমের একটা বৈশিষ্ট্য হবে অবশ্যই বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের উপর নির্ভর করে। তারপরে আমরা জেনে নেব সমন্বয় ধর্মী। তার মানে কি পাঠ্যক্রমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই এটা সমন্বয় ধর্মী। সমন্বয় ধর্মী বলতে সমস্ত বিষয়ের মধ্যে যাতে তার সমন্বয় থাকে। যেমন একজন পাঠ্যক্রমের মধ্যে দিয়েই তো শিক্ষার্থীর দৈহিক, মানসিক, আধ্যাত্মিক সমস্ত দিকের বিকাশ সাধন হবে। তার মানে কি অবশ্যই সমস্ত দিকের যাতে বিকাশ সাধন করা দরকার, সমস্ত দিকের যাতে বিকাশ সাধন হয়, অবশ্যই সেই বিষয়গুলো পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত থাকা দরকার। সেই জন্য পাঠ্যক্রমের একটা অবশ্যই বৈশিষ্ট্য হবে পাঠ্যক্রম হচ্ছে সমন্বয় ধর্মী, অর্থাৎ সমস্ত বিষয়কে যাতে একত্রিত করতে আমরা পারি, পাঠ্যক্রমের মধ্যে সমস্ত বিষয় যাতে ইনক্লুড থাকে। তারপরে পাঠ্যক্রমের মূল নীতি, অর্থাৎ পাঠ্যক্রম কোন নীতির ওপর, পাঠ্যক্রমের একটা নীতি থাকা দরকার। পাঠ্যক্রম কোন নীতির উপর নির্ভর করে পাঠ্যক্রম আমরা গঠন করব। পাঠ্যক্রম যারা তৈরি করে, যারা ক্যারিকুলাম মেকার, তাদেরকে নির্দিষ্ট কিছু মূল নীতি ফলো করতেই হবে। তার কারণ হচ্ছে পাঠ্যক্রমের মধ্যে দিয়ে তো আমরা নির্দিষ্ট লক্ষ্য পৌঁছাতে পারি। তাহলে অবশ্যই পাঠ্যক্রমের যে নীতিগুলো আছে সেই সমস্ত নীতিগুলো আমরা জেনে নেব। তাহলে পাঠ্যক্রমের মূল নীতি হচ্ছে, 1 নম্বর, পাঠ্যক্রম হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতির উপর নির্ভর করে পাঠ্যক্রম রচনা করা দরকার। ব্যক্তি স্বাতন্ত্র্য বলতে কি বুঝি? আমরা জানি প্রত্যেকটা ব্যক্তির চাহিদা, ক্ষমতা, সামর্থ্য আলাদা আলাদা। প্রত্যেকটা ব্যক্তি থেকে আলাদা। অবশ্যই আমি যদি ধরো আমি হয়তো ভালো গান করতে পারি, আমি হয়তো ভালো নাচ করতে পারি, আমি অন্যজন ব্যক্তি হয়তো কেউ নাচও করতে জানে না, গানও করতে জানে না। তার মানে কি তার চাহিদা, তার আকাঙ্ক্ষা, তার প্রবণতা, তার ক্ষমতা আলাদা আলাদা। তো অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীর উপর দৃষ্টি রেখে, প্রত্যেকটা শিক্ষার্থীর উপর লক্ষ্য রেখে পাঠ্যক্রম রচনা করা দরকার। তাহলেই পাঠ্যক্রমটা আমাদের কাছে ইফেক্টিভ হবে এবং যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে তার একটা উন্নত সাধন হবে এবং তার নির্দিষ্ট লক্ষ্যে এবং তার যে পরিপূর্ণ জীবন সেই গঠন করতে পারবে। তারপরে অবশ্যই পাঠ্যক্রম একটা উপযোগিতা নীতি থাকা দরকার, অর্থাৎ যিনি পাঠ্যক্রম তৈরি করবেন তিনি অবশ্যই লক্ষ্য রাখবেন যে পাঠ্যক্রমের যাতে উপযোগিতা থাকে। এমন পাঠ্যক্রম তৈরি করবেন না যাতে বর্তমানে কোনো উপযোগিতা নেই, যার বর্তমানে কোনো প্রয়োজনই নেই। তাহলে অবশ্যই পাঠ্যক্রম রচনা করার সময় যিনি পাঠ্যক্রম রচনা করবেন তিনি অবশ্যই উপযোগিতার নীতি ফলো করবেন, অর্থাৎ বর্তমানে বা প্র্যাকটিক্যাল লাইফে যাতে সেই বিষয়টা আমাদের কাজে লাগে সেই বিষয়টার উপর তিনি লক্ষ্য রাখবেন। তারপরে আমরা জানবো পাঠ্যক্রমের উদ্দেশ্য নির্ভরতার নীতি। তাহলে অবশ্যই একটা পাঠ্যক্রমের মধ্যে দিয়ে যাতে শিক্ষার্থীর উদ্দেশ্য যে বিষয়টা আছে সেই উদ্দেশ্যটা যাতে নিহিত হয়, যে উদ্দেশ্য যাতে সফল হয়, সেই সফল করার জন্য অবশ্যই পাঠ্যক্রম উদ্দেশ্য নির্ভর হতে হবে। উদ্দেশ্য বলতে কি, যেমন কারো উদ্দেশ্য হচ্ছে ডাক্তার হওয়া, এবার ডাক্তারিতে তাকে কি কি বিষয় জানতে হবে, অবশ্যই সেই বিষয়গুলো পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত থাকা দরকার। তাহলে সে ভালো ডাক্তার হবে। না হলে পাঠ্যক্রমে আমি ডাক্তারি যে সমস্ত বিষয়গুলো আছে সেই বিষয়গুলো পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করলাম না, ইঞ্জিনিয়ারের বিষয়গুলো ভরে দিলাম, তাহলে সে ডাক্তারি করতে গিয়ে, সে রুগী দেখতে গিয়ে অবশ্যই রুগীটাকে
ভুলভাল ট্রিটমেন্ট করে দিবে। ওই জন্য উদ্দেশ্যে পাঠ্যক্রমটা রচিত হবে, সেই উদ্দেশ্যকে নির্ভর করে পাঠ্যক্রমটা রচনা করা দরকার। তারপর হচ্ছে বাস্তবধর্মী মানে কি, বাস্তবে যাতে তার প্র্যাকটিক্যাল অ্যাবিলিটি থাকে, অর্থাৎ বাস্তবে যাতে তার প্রয়োগে কোনো দিক থাকে, সেই দিকটাকে লক্ষ্য রেখে পাঠ্যক্রমটা রচনা করা দরকার। এরপরে আমরা জানবো পাঠ্যক্রমের বিভিন্ন শ্রেণী বিভাগ, অর্থাৎ পাঠ্যক্রমকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তবে আমি তোমাদের সামনে মাত্র 3টে পাঠ্যক্রমের টাইপ এখানে তুলে ধরবো। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে লুকায়িত বা অব্যক্ত পাঠ্যক্রম, যেটাকে আমরা ইংরেজিতে বলা হয় হিডেন কারিকুলাম। হিডেন কারিকুলাম বলতে যে কারিকুলাম বা যে পাঠ্যক্রমটি লিখিত আকারে থাকে না, লুকায়িত আকারে থাকে। তোমাদের সামনে একটা উদাহরণ দিই। যেমন তোমরা বিদ্যালয়ে যখন স্যার প্রবেশ করেন তখন কি তোমরা দাঁড়িয়ে যাও, তার মানে কি এটা তোমাদের কোনো জায়গায় লেখা নেই, বা শিক্ষক ক্লাসে আসলেই তোমরা দাঁড়িয়ে পড়বে, তার মানে শিক্ষককে শ্রদ্ধা জানানোর জন্যই তো দাঁড়াচ্ছ। তার মানে কি, যে পাঠ্যক্রম লিখিত আকারে থাকে না, লুকায়িত আকারে থাকে, যেটা বিদ্যালয়ে গিয়ে আমরা শিখে যাই, সেই পাঠ্যক্রমটা হচ্ছে লুকায়িত পাঠ্যক্রম বা হিডেন কারিকুলাম। তারপর আর একটা বিষয় হচ্ছে রিটেন কারিকুলাম বলতে যেটা আমাদের লিখিত আকারে থাকে। যে তোমরা এখন লিখিত আকারে যে পাঠ্যক্রমটা পেয়েছো, লিখিত আকারে যে সিলেবাসটা পেয়েছো, এটা কিন্তু সিলেবাস, এটা একটু মাথায় রাখবে। পাঠ্যক্রম আর সিলেবাস পাঠ্যক্রমেরই একটা ভাগ। ইউনিট 1-এ যেমন তোমরা শিক্ষার লক্ষ্য পড়ছো, তারপরে ইউনিট 2-এ তোমাদের কিছু বিষয় আছে, ইউনিট 3-তে ফিলোসফি বলতে কি বুঝি, এই সমস্ত বিষয়গুলো আছে, ইউনিট 3-তে হয়তো এডুকেশনাল সোশিওলজির বিষয় আছে। ঠিক তেমনি যে পাঠ্যক্রম লিখিত আকারে থাকে, যেটা শিক্ষার্থীর নির্দিষ্ট লক্ষ্য পৌঁছাতে সাহায্য করে, সেই পাঠ্যক্রমটা হচ্ছে লিখিত পাঠ্যক্রম। তবে একটা কথা মাথায় রাখবে, আমাদের কাছে যেটা আছে, তোমরা যে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 পড়ছো, ওটা হচ্ছে সিলেবাস। ওটাকে কি বলা হয়? ওটাকে বলা হয় সিলেবাস, বাংলাতে হচ্ছে পাঠ্যসূচি। ওটাকে বলা হয় পাঠ্যসূচি, অর্থাৎ কারিকুলাম হচ্ছে টোটালিটি অফ এক্সপিরিয়েন্স। তুমি বিদ্যালয়ের বাইরে বা বিদ্যালয়ের ভিতরে বা যে কোনো জায়গায় তুমি যতগুলো অভিজ্ঞতা অর্জন করছো, সেটা হচ্ছে পাঠ্যক্রম। পাঠ্যক্রমেরই একটা ভাগ, সাব পার্ট, সেটা হচ্ছে পাঠ্যসূচি। সেই পাঠ্যসূচি থেকে আমরা জ্ঞান অর্জন করি, যেটা আমাদের লিখিত আকারে থাকে। এরপরে আমরা পাঠ্যক্রমের যে আর একটা বিষয় আছে, যে টাইপ, সেটা হচ্ছে নাল কারিকুলাম বা বাতিল পাঠ্যক্রম। বাতিল পাঠ্যক্রমটা আমাদের কি হয় বলতো? যেমন রিটেন পাঠ্যক্রম, হিডেন পাঠ্যক্রম বা লুকায়িত পাঠ্যক্রম যেমন আমাদের লিখিত আকারে থাকে না, ঠিক তেমনি এই পাঠ্যক্রমটা আমাদের লিখিত আকারে থাকে না, এটা কিন্তু আমরা নিজের ইচ্ছা অনুযায়ী বাদ দিয়ে দেয়। একজন টিচার যে বিষয়টা তোমাদের মানে প্রাসঙ্গিক নয়, যেটা তোমাদের না পড়লেও চলবে, যেটা আমাদের বর্তমানে প্রযোজ্য নয়, সেই বিষয়টা কি হয়, সেটা শিক্ষক আগে থেকে বাতিল করে দেয়। বা এটা লিখিত আকারে থাকতেও পারে বা নাও থাকতে পারে, তবে যে বিষয়টা আমরা বাতিল করে দিই, যে বিষয়টা আমাদের প্রয়োজন নয়, সেই বিষয়টা যখন আমাদের পাঠ্যক্রমের মধ্যে থাকে, সেই বিষয়টা হচ্ছে নাল কারিকুলাম। অর্থাৎ শিক্ষক ইচ্ছা করে ওটা বাদ দিয়ে দেয়, যেটা আমাদের প্রয়োজন নেই। সেই বিষয়টা শিক্ষক হতে পারে বা আমাদের যে ক্যারিকুলাম মেকার, তারাও পাঠ্যক্রম রচনা করার সময় যে বিষয়টা আমাদের প্রাসঙ্গিক নয়, আমাদের সঙ্গে যায় না বা আমাদের প্রয়োজন নাই ওই বিষয়টা, সেই বিষয়টা বাদ দিয়ে দেয়, তাহলে সেটা হচ্ছে বাতিল পাঠ্যক্রম। তাহলে পাঠ্যক্রমের বিভিন্ন ভাগ আমরা জানলাম। একটা হচ্ছে হিডেন লুকায়িত পাঠ্যক্রম বা হিডেন কারিকুলাম, তারপর হচ্ছে রিটেন কারিকুলাম বা লিখিত পাঠ্যক্রম বা ব্যক্ত পাঠ্যক্রম, এবং নাল কারিকুলাম বা বাতিল পাঠ্যক্রম। 3টা বিষয় আমরা জানলাম। এবার আমরা জানবো সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। পাঠ্যক্রম আমরা জানলাম, তার মানে কি সহ অর্থাৎ পাঠ্যক্রমের সঙ্গে। তাহলে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী তোমাদের সিলেবাসে নেই, তবে পাঠ্যক্রমেরই একটা বিষয়, এটা হচ্ছে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীটা কি? আমরা বিদ্যালয়ের বাইরে অর্থাৎ ক্লাসরুমের বাইরে যে বিষয়গুলো আমরা শিখি, যেমন ব্যায়াম করা, স্কেচিং, তারপর হচ্ছে খেলাধুলা করা, ফুটবল খেলা ইত্যাদি খেলা থেকে আমরা তো জ্ঞান অর্জন করি। তো এই সমস্ত খেলাধুলা বা বিদ্যালয়ের বাইরে যে সমস্ত জ্ঞানগুলো আমরা পাই, সেই জ্ঞানগুলো বা বিতর্ক সভা বলতে পারো, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে যে সমস্ত জ্ঞানগুলো আমরা পাই, সেটা হচ্ছে সহপাঠ্যক্রমিক কার্যাবলী। সহপাঠ্যক্রমিক কার্যাবলী আমাদের জীবনে নৈতিক বিকাশ করা, দৈহিক বিকাশ করে। সহপাঠ্যক্রমিক কার্যাবলী আমাদের দৈহিক বিকাশ করে, নৈতিক বিকাশ করে, আধ্যাত্মিক বিকাশ করে এবং মূল্যবোধের বিকাশ ঘটাতে সাহায্য করে।
করে। শিক্ষার বিভিন্ন উপাদানের মধ্যে আমরা তিনটি শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম সম্বন্ধে আমরা জানলাম। শিক্ষক কাকে বলে, শিক্ষকের স্থান, শিক্ষকের গুণাবলী, শিক্ষার্থীকে কোন কোন বিষয় ইনফ্লুয়েন্স করে বা প্রভাবিত করে, পাঠ্যক্রম বলতে কি বুঝি, পাঠ্যক্রমের বিভিন্ন বৈশিষ্ট্য, পাঠ্যক্রমের মূলনীতি এবং পাঠ্যক্রমের সঙ্গে যে সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলতে আমরা কি বুঝি সেই বিষয়গুলো জানলাম। এবার আমরা জানবো বিদ্যালয় সম্পর্কে। বিদ্যালয় সম্পর্কে তোমরা সকলেই জানো, বিদ্যালয়ে কি হয়, এই যে বাকি যে শিক্ষার যে উপাদানগুলো আছে, যে পাঠ্যক্রম, শিক্ষক এবং শিক্ষার্থী, এই তিনটে বিষয় বিদ্যালয়ের মধ্যে এমন কিছু কার্যকলাপ করে যা আমাদের শিক্ষা প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে এখানে কি হয়, বিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষার্থী আসে এবং পাঠ্যক্রম অর্থাৎ যে বিষয়ে জ্ঞান দান করবে সেই বিষয়ে শিক্ষক শিক্ষার্থীদের জ্ঞান দান করান। ওই জন্য জন ডিউই বলছেন বিদ্যালয় হলো একটি সরল, মার্জিত এবং সুষম সমাজ, অর্থাৎ স্কুল ইজ এ সিম্পলিফাইড, পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স অফ সোসাইটি। অর্থাৎ স্কুল হচ্ছে বা বিদ্যালয় হচ্ছে এমন একটা বিষয় বা এমন একটা প্রতিষ্ঠান যেটা আমাদের জীবনটাকে পিউরিফাইড করতে, অর্থাৎ আমাদের সমাজকে পিউরিফাইড করতে, অর্থাৎ আমাদের সমাজে উন্নত সাধন নিয়ে আসতে বিদ্যালয় হচ্ছে একটা অন্যতম প্রতিষ্ঠান যা আমাদের সহজ, সরল এবং মার্জিত করতে সাহায্য করে। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ সবাইকে। আমাদের সিলেবাসটা হচ্ছে অনেক বড়, এই এত হিউজ সিলেবাস, এত বড় সিলেবাস এই কয়েকদিনের মধ্যে কমপ্লিট করা খুবই অসম্ভব। তবুও তোমাদের যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট সেই বিষয়টা আমি তোমাদের এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই এই বিষয়গুলো বারবার করে চর্চা করবে, বারবার করে দরকার হলে এই ভিডিওটা দেখবে এবং দেখার পরে বোঝার চেষ্টা করবে, এবং বুঝলেই তোমরা অবশ্যই এই সম্বন্ধে বা এই বিষয়ে যেগুলো কোশ্চেন আসুক তোমরা কিন্তু অনায়াসে পারবে। এইটুকু 100% আমি সিওরিটির মধ্যে তোমাদেরকে বলতে পারি। তবে তোমরা আরেকটা কথা মাথায় রাখবে, সেই বিষয়টা হচ্ছে তোমরা অবশ্যই আমাদের যে ইলিট ইউটিউব অ্যাপ যারা ডাউনলোড করনি তারা অবশ্যই ডাউনলোড করে নেবে। এই বিষয় সম্বন্ধে আমাদের ডিটেলসে একটা নোট তোমাদের ওই অ্যাপে আপলোড করে দেওয়া হবে। সেই অ্যাপ থেকে তোমরা ওই ডিটেলসে যে নোটটা তোমাদের প্রোভাইড করবো সেই নোটটা তোমরা কিন্তু অবশ্যই পড়বে। তাহলে কি হবে, তোমাদের মধ্যে যে কনফিউশন গুলো তৈরি হবে সেই কনফিউশন গুলো সেখানে তৈরি হবে না, তোমাদের ওই নোটে তোমরা পেয়ে যাবে। যে মক টেস্ট গুলো আছে, প্র্যাকটিস সেট, সেই প্র্যাকটিস গুলো তোমরা প্র্যাকটিস করো, দেখবে তুমি অবশ্যই সাকসেসফুল হবেই, সফলতা অবশ্যই অর্জন করবে, এটুকু 100% শিওর। সো থ্যাংক ইউ সো মাচ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।